প্রথম ছবিতে আমি ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে। তখন আমি মাত্র বছর 5-এর, সবে স্কুলে ভর্তি হয়েছি। একদিন বাবার সঙ্গে গেছি ভিক্টোরিয়া হাউসে। ওখানেই প্রথম সলিল দত্ত সহকারী বিজনদা আমায় দেখেন এবং বাবাকে বলেন, সলিলদা সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলার চরিত্রের জন্য একটা ছেলে খুঁজছেন। আপনার ছেলেকে ভীষণ ভালো মানাবে, আপনি কি ওকে দেবেন? বাবা একটু সময় চেয়ে নিলেন। তারপর বাড়িতে কথাবার্তা বলে আমরা গেলাম টেকনিশিয়ান স্টুডিওতে। সলিল দত্তর ঘরে যাওয়া মাত্রই আমি সিলেক্টেড হয়ে গেলাম। সেটা 1966 সালের কথা। ছবির নাম প্রস্তর স্বাক্ষর। শুটিং শুরু হলো একটি গানের লিপ দিয়ে। রবীন চট্টোপাধ্যায় সুরে গিয়েছিলেন শিপ্রা বসু। গানটা ছিল সূর্যি মামা কেমন আছো। ওটুকু বয়সে শুটিং কি বোঝার ক্ষমতা আমার ছিল না। তবে গান রেকর্ডিংয়ের দিন আমাকে পরিচালক ডেকে পাঠিয়েছিলেন। মনে আছে, শিপ্রা মাসে আমাকে দেখে একটা ক্যাডবেরি দিলেন। আমার প্রথম শটটাই ছিল আউটডোর, গুরু মহিষানীতে। পাহাড়ের ঢাল বেয়ে দৌড়তে দৌড়তে একটা টিলার ওপর পা রেখে সূর্যের দিকে তাকিয়ে গাইতে হবে, সূর্যি মামা কেমন আছো, কোথায় তোমার বাড়ি। পরিচালক আমাকে দৃশ্যটা বুঝিয়ে দিলেন আর প্রথম শটেই ওকে হলো। তখন সৌমিত্র মামারও খুব কম বয়স, দারুণ চেহারা। দেখতাম একটা সময় পেলে তিনি বেডিং পেতে ব্যায়াম করতেন। নায়িকা ছিলেন সন্ধ্যা রায়। আমার মা ভীষণ ভালো গান করতেন, এখনও করেন। আমার গানের শিক্ষকও তিনি। শুটিং শেষ হলেই সন্ধ্যা রায় মাকে অনুরোধ করতেন লোকসঙ্গীত গাইবার জন্য। তখন আউটডোরগুলো এত সুন্দর হতো যে বাড়ি এসেই ভীষণ মন খারাপ করত। শুটিংয়ের পর গান বাজনা আড্ডা খুব মিস করতাম। দ্বিতীয় ছবির আউটডোর ছিল দার্জিলিং, আর সেখানেই প্রথম উত্তম কুমারের সঙ্গে আমার আলাপ। দার্জিলিংয়ে ওরা যে হোটেলে ছিলেন সেখানে একদিন প্রোডাকশন থেকে আমাকে নিয়ে যাওয়া হলো আলাপ করাতে। ফায়ার প্লেসের আগুনের একদিকে উত্তম কুমার বসে আর অন্যদিকে সুপ্রিয়া দেবী। আমাকে আলাপ করানো হলো এই বলে যে এই ছেলেটি অভিনয় করছে, ও খুব ভালো গানও করে। সুপ্রিয়া দেবী আমাকে ডেকে কাছে বসালেন, বললেন একটা গান করো তো। আমি সেদিন ফোক গাইলাম, আরও অনেক গানও শুনিয়েছিলাম। তারপর থেকে ওরা আমার মামা আর সুপ্রিয়া মাইমা হলেন। এই ছবিগুলো করতে করতে হংসরাজ ছবির অফার পেলাম। আমার 16 নম্বর ছবি হলো হংসরাজ, কিন্তু ওটা আমাকে এতটাই জনপ্রিয় করেছিল যে আগের ছবিগুলোর কথা লোকে প্রায় ভুলেই গেছে। হংসরাজ ছবিতে আমাকে প্রথম গান গাইতে ডাকা হয়েছিল। বনশ্রী সেনগুপ্ত আমাকে ফোন করে বলেন একটা বাচ্চাদের জন্য ছবি তৈরি হচ্ছে, তার জন্য সুধীনদা নতুন একটা গলা খুঁজছেন, তুই একটু সুধীনদার সঙ্গে দেখা কর। গেলাম সুধীনদার বাড়ি গিয়ে গানটাও তোলা হলো, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আমি গান থেকে বাদ পড়ে যাই। মার্কেটিংয়ের দিক থেকে মনে করা হয়েছিল যে নতুন শিল্পীদের দিয়ে গান গাওয়ানোটা রিস্ক হতে পারে, তাই প্রতিষ্ঠিত শিল্পীদের দিয়ে কাজটা করানো হবে। তাই সেই জায়গায় আরতি মুখোপাধ্যায় গান গাইলেন। সেই রেকর্ডিংও টেকনিশিয়ান স্টুডিওতেই হলো। কিন্তু রেকর্ডিংয়ের দিন আমি বেশিক্ষণ থাকতে পারিনি, চোখে জল আসছিল। কারণ যে গানটা আমায় তোলানো হয়েছে সেই গানটা অন্য কেউ গাইছে শুনে বড্ড কষ্ট হয়েছিল। পরবর্তী সময় পরিচালক অজিত গঙ্গোপাধ্যায় আমাকে বলেন, হংসরাজের জন্য তো সেরকম কাউকে পাচ্ছি না, তুই এই চরিত্রটায় অভিনয় কর। কিন্তু আমার এত অভিমান হয়েছিল যে সরাসরি না বলে দিয়েছিলাম। কিন্তু মা বোঝালেন, বললেন গান থেকে তো বাদ পড়লি, অভিনয়টাকে চ্যালেঞ্জ হিসাবে নে। তাই রাজি হলাম। হংসরাজ করব বলে খমক বাজানো শিখলাম, সাঁতারও জানতাম না, সেটাও শিখলাম। আর পরেরটা তো ইতিহাস। এই ছবি ঘিরে অনেক স্মৃতি। হংসরাজের টিয়া আসলে আমার নিজের বোন স্বর্ণালী। হংসদাতা বর্জেতারি, টিয়া চলে শ্বশুর বাড়ি। লোকে তো আর জানতো না টিয়া আমার বোন। আর হংসরাজের পর আমি তো সুপারস্টার। ফলে রাস্তায় বোনকে নিয়ে বের হলেই মাঝে মধ্যে টিটকিরি শুনতাম,
কিরে অরিন্দম, এই বয়সেই মেয়ে নিয়ে বেরোচ্ছিস? তারপর থেকে বনে স্বভাবই হয়ে গেল যে কোনো গেট টুগেদারে আমার সঙ্গে থাকলেই ও বেশি করে দাদা দাদা বলে কথা বলতো। সে স্বভাবই এতদিনও বিশেষ বদলায়নি। এই ছবির শুটিংয়ের সময় এক মহা বিড়ম্বনায় পড়তে হয়েছিল আমাকে। ছবির শেষের দিকে প্রতিযোগিতায় গান গাইতে দেওয়া হবে না বলে হংসরাজকে ছাদের ওপর আটকে রেখেছে ডনি। এই শটটা নেওয়ার সময় একজন গুন্ডা আমাকে কাঁধে তুলে রেখেছে, আর ডনি এই চুপ কর বলে চেঁচামেচি করছে। হঠাৎ ও শটটাকে বিশ্বাসযোগ্য করে তুলবে বলে আমায় মারল এক সপাট চড়। ঠাস করে বিকট একটা আওয়াজ হলো। বেমক্কাভাবে চটটা আমার চোখের ওপর এসে পড়ল। আমি শটটা শেষ করলাম ঠিকই, কিন্তু তারপরই চোখ চেপে বসে পড়লাম। চোখ তো ফুলে লাল। সঙ্গে সঙ্গে আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে চা পাতার গরম সেক দেয়া হলো, যাতে ফোলাটা একটু কমে আর পরে শটগুলো আমি যেন করতে পারি। এদিকে ডনির তখন কি অনুশোচনা। আমি ভেজিটেবল চপ খেতে ভালোবাসতাম বলে অনুশোচনার ঠেলায় ও তাড়াতাড়ি সেসব আমার জন্য কিনে আনলো। হংসরাজ রিলিজের পর একটা সুন্দর ঘটনা আমার মনে আছে। উজ্জ্বলাতে তৃতীয় দিন, একটা রবিবার। তখন আমি সুদূর নিহারিকা বলে একটা ছবি করেছি। সেখানে আমার সঙ্গে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা রাধামোহন ভট্টাচার্য। উনি সেদিন আমার বাড়ি এসেছিলেন। হলে ওকে নিয়ে আমার হংসরাজ দেখতে যাওয়ার কথা। শোয়ের শেষে যখন বেরোচ্ছি তখন আমাকে দেখে উজ্জ্বলার সামনেটা স্তব্ধ হয়ে যায় জ্যামে। আমার জনপ্রিয়তা দেখে রাধামোহন বাবু তখন আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। চোখ বুঝলে আমি এখনো ওর সেই হাসি মুখটা যেন দেখতে পাই। তখন পশ্চিমবঙ্গ সরকার চলচ্চিত্র পুরস্কার দিত। একদিন রেডিওতে খবর শুনলাম চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হচ্ছে। নামগুলো শুনতে শুনতে হঠাৎ শুনি শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছে হংসরাজ ছবির জন্য মাস্টার অরিন্দম। কি যে লাফিয়েছিলাম সেই দিন। কিন্তু সমস্যা হলো, হংসরাজ ছবির শুটিং হয়েছিল 1973 থেকে 1974-এ, কিন্তু ছবিটা রিলিজ করতে ভীষণ ঝামেলা হয়। কোনো স্টারকাস্ট নেই এই ছবির, তাই সেই ছবি কেউ নিতে চায়নি। অনেক কাঠখড় পুড়িয়ে 1976-এর আগস্ট নাগাদ ছবিটি মুক্তি পায়। ফলে যে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে যখন শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার নিতে উঠছি, তখন আমার গোঁফের রেখা বেরিয়ে গেছে। এবছর হংসরাজের 40 বছর পূর্তি। সেই উপলক্ষে আমাদের শিল্পীদের একটা গেট টুগেদার ছিল। বসন্তরা আমাদের মধ্যে নেই, বাকিরা ছিলেন। সেখানে পুরনো কথাগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছিল। সেদিনের ডনি আজ পুলিশ অফিসার, শামু ইউনিয়ন কার্বাইডের বড় অফিসার, আর আমার অভিনয় জীবনে 50 বছর পার করলাম। 2016 সালে অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এই ইন্টারভিউটি দিয়েছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।